সাগর কন্যাকে জল আনার জন্য তারা এই কারণে রক্ত নিয়ে আগমন করেছে। নদীতে জল দিতে যায়, নদীতে জল দিতে যায়। যদি বলার মধ্যে কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলেই নিজ গুণে ক্ষমা করবেন। এই আশা এই ভরসা নিয়ে আমরা মঞ্চস্থ করব। ইন্দ্ররূপে এই বলার নাম রেখা হয়েছে রাজা পরীক্ষিতের ব্রহ্মশাপ ও জন্মেন্দ্রের সর্বযজ্ঞ। ধ্যানের জন্য ঋষিবর কাননের পথে আগমন করেছে। ঋষি শ্রমিকের আগমনে মধুমালতীর বনে ভাই ঋষি শ্রমিকের আগমনে আর প্রস্ফুটিত মনে সৌভাগ অমনিবরে এরিসে কাননে ধ্যানের জন্য আজ কাননের মধ্যে আগমন করেছে।
হবে। আজ ঋষিবর কাননে উপস্থিত হয়ে মৌন ধ্যানে রত হলেন। এমন সময় হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজা আজ মৃগয়া শিকারের জন্য মহারাজ কাননের মধ্যে আগমন করেছে। কপালে যদি লেখা থাকে আজ পড়বে রাজা ব্রহ্মসামে, কপালে যদি লেখা থাকে আজ পড়বে রাজা ব্রহ্মসামে, করতে পারে মন জানে সোনা পরীক্ষিতের বিবরণে, সোনা পরীক্ষিতের বিবরণ হবে রাজা হবে মহারাজ আজ মৃগয়া শিকারে আগমন করেছে। এই পরীক্ষিত রাজার অধীনে স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো। Oh,
করে ঘুরলাম সারা জঙ্গল, কিন্তু একটি
দিয়েও কোনো পশু পাখি দেখা গেল না। এখন আমি কি করি? খোদাই তৃষ্ণায় ক্লান্ত শরীর এই জঙ্গলের মধ্যে কোথায় যায়? ওই তো একটি হরিণ সরকার জলপান করতেছে। আজ আমি ওই হরিণকে শিকার করে আনন্দিতে আমি বাড়িতে নিয়ে যাব। কোথায় পালালো হরিণ? ওই যান, কোথায় পালিয়ে যাবি? আমার হাত থেকে পালাতে পারবি না। কি সর্বনাশ হলো! কি বিঘ্ন অবস্থায় হরিণটি ছুটে পালিয়ে গেল। ওই তো ঋষিবর সেখানে ধ্যানে। ঋষিবর আপনার এই পথে একটি নির্বিঘ্ন অবস্থায় হরিণ ছুটে পালিয়ে গেল। আপনি বলতে পারবেন হরিণটি কোন দিকে গেল? ঋষিবর, আমি হস্তিকার মহারাজ পরীক্ষিত রাজা আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি উত্তর দিন। ও ঋষিবর, আপনি আমার কথার উত্তর দেবে না? ঠিক আছে, ঠিক আছে ঋষিবর, আপনি ধ্যানে করুন। আপনার ধ্যানের জন্য আজ আমি ওই তো একটি মৃত সাপ পড়ে রয়েছে। আজ আমি ঋষিবরের গলায় এই মৃত সাপ জড়িয়ে দেব। এটি হলো ঋষিবরের রুদ্রাক্ষের মালা। ঋষিবর, এই মালা পরে ধ্যানে থাকুন। ঋষিবর, এই মালা পরে ধ্যানে থাকুন। সমস্ত ঋষি কন্যাগণ এই কাননের মধ্যে সরকারকে জমাবার জন্য তারা আগমন করছে। তাকে নদীতে জনানিতে যায়, নদীতে জনানিতে যায়, তাকে কোকিলের কোহরে বিধিলায় অন্তরে, নদীতে জনানিতে যায়, সে যে নদীতে জনানিতে যায়। আজ সমস্ত ঋষি কন্যাগণ কন্যাকে জল আনার জন্য তারা এই কারণে রক্ত নিয়ে আগমন করেছে। নদীতে জল দিতে যায়, নদীতে জল দিতে যায়, বাড়ি কাঁদেতে বাড়ি কাঁদেতে আগে পিছে করি যায়, নদীতে জল দিতে যায়, নদীতে জল দিতে যায়, আগে কোকিলের কোহরে বিধিলায় অন্তরে, বিধিলায় অন্তরে, নদীতে জল দিতে যায়, নদীতে জল দিতে যায়। আগে দেখা করি আগে নদীতে জল দিতে যায়, জল দিতে যায়, তাকে কোকিলের কোহরে বিধিলায় অন্তরে, বিধিলায় অন্তরে, নদীতে জল দিতে যায়, নদীতে জল দিতে যায়। দেখা করি জল দিতে যায়,
ঋষি সমিতির গোড়ায় কে মৃত সাপ জড়ি দিয়ে পালিয়ে গেছে। ওই তো ঋষিগণ সেখানে খেলা করতেছিল। ঋষি শৃঙ্গি কি হয়েছে ঋষি কন্যাগণ? ওই দেখো শৃঙ্গি, তোমার পিতার গলায় কে মৃত সাপ জড়ি দিয়ে পালিয়ে গেছে। ও, আমার পিতার গলায় মৃত সাপ জড়িয়ে দিয়ে কে পালিয়ে গেছে? ও তুই ওই মৃত সাপ আমার পিতা এখনো ধ্যানে আছে। এই মৃত সাপের পোতা গন্ধে পিতা এখনো ধ্যানে বসে আছে। এই দুরাচারী এই কর্ম করব না কেন? ঋষি শিখি তাকে অভিশাপ দিবে। আমার পিতার গলায় যে এই মৃত সাপ জড়িয়ে দিয়ে পালিয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে দম্ভক নাগ তাকে করিবে দম্ভ। কি করিলে পুত্র? না জানিয়া না বুঝিয়া ও কারণে করিলে সামান্য। সে যে কেউ ছিল না, হস্তিনার মহারাজ স্বয়ং রাজা পরীক্ষিত। সে এসেছিলেন এই কারণে মৃগয়াধিকার। এই মৃগকে তীরবিদ্ধ করে সেই হরিণটি তীরবিদ্ধ অবস্থায় আমার এই রাস্তা দিয়ে পালিয়ে যায়। মহারাজ এসে বারবার আমাকে জিজ্ঞাসা করে, পুত্র আমি মৌন ধ্যানে ছিলাম, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে আমি রাজার কথায় উত্তর না দিয়ে মহারাজ এই অপকর্ম করেছিল। হে পুত্র, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। পিতা, আপনি তো সকলেই জানেন, ব্রহ্মসাপ না হবে লক্ষণ, না হলে কি হবে উপায়? হে ভগবান, কোথায় শিষ্য গৌরব? আদেশ করুন গুরুদেব। শোনো গৌরব, আমি মহৎ সমস্যায় পড়ে গেছি। পুত্র সিংহী ক্রুদ্ধ হয়ে পরীক্ষিত রাজারে করেছে সাপান্ত, 7 দিবসে দক্ষজ্ঞান করিবে দক্ষ। এই বার্তা তুমি মহারাজের নিকটে রাজসভায় পৌঁছিয়ে দাও, যেন মহারাজ 7 দিন খুব সাবধানে থাকে। তাই হবে গুরুদেব। আমি এক্ষুনি যাচ্ছি হস্তিনা রাজসভায়। হে ভগবান, হে বিধাতা, তোমার লীলা বোঝা তাই করো, তোমার লীলা বোঝা বড় তাই। যদি পারো মহারাজ পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে রক্ষা করো প্রভু। যদি পারো পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে তুমি রক্ষা করো, রক্ষা করো। এদিকে
হস্তিনা রাজসভা আজ সমস্ত সেনাপতিগণ রাজসভার দিকে আগমন করছে। সেনাপতিগণ সকলে রয়েছে আনন্দে রাজসভায়। অন্য গিয়েছিলাম সেখানে, কিন্তু দুর্ভাগ্য আমি এক হরিণকে নির্বিদ্ধ করি, কিন্তু নির্বিদ্ধ অবস্থায় হরিণটি ছুটে জঙ্গলে পালিয়ে যায়। আমাকে নিত্য হতে বাড়ি ফিরে এসতে হলো। এই পুলিশি মোর সেখানে ধৌত ধ্যানে ছিলে। আমি বারবার জিজ্ঞাসা করলাম, কিন্তু ঋষিবর আমার কথার কোন উত্তর দিল না। আমি ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে ঋষিবরের গলায় এক মৃত সাপ জড়িয়ে দিয়ে এসেছি। মহারাজ পরীক্ষিত রাজার জয় হো, মহারাজ পরীক্ষিত রাজার জয় হো। আপনি ঋষিবর মহারাজ, আমি ঋষি সমিতির শিষ্য গৌরব, আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। আমি এসেছি ঋষিবরের আদেশে একটি সংবাদ জানাতে মহারাজ। বলুন বলো গৌরব, আপনি কি সংবাদ জানাতে এই রাজসভায় ছুটে এসেছ মহারাজ? মহাবিপদ হয়ে গেছে মহারাজ। আপনাকে সবিক ঋষির পুত্র সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে মহারাজ। 7 দিবসের মধ্যে দম্ভক নাগ আপনাকে দংশন করবে। তাই সবিক ঋষি আমাকে এই বার্তা দিয়ে পাঠিয়েছে মহারাজ। 7 দিন আপনি সাবধানে থাকবেন মহারাজ। যদি পারেন তো ব্রহ্ম সাপ থেকে আপনি সতর্ক থাকবেন মহারাজ।
আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। সপ্ত দিবসের মধ্যে দক্ষনাগ আমাকে করিবে দক্ষ। এদি ব্রহ্মসাপ ঋষি শিগগির অভিশাপ। এখন আমি কিভাবে লঙ্ঘন করতে পারি? মহারাজ আপনি শান্ত হন। 7 দিন আমরা খুব সাবধানে থাকতে হবে। আপনাকে এই হুজুর বেদিতে আমরা সকলে রাখবো মহারাজ। আর সপ্ত দিবস আপনার প্রহরাই আমরা সকলেই নিযুক্ত থাকবো। ঠিকই বলেছ, ঠিকই বলেছ সেনাপতিগণ। ব্রহ্মসাপ ব্যর্থ করতে হবে আমাদের। 7 দিন খুব সকলকে সাবধানে থাকতে হবে। আর আমার রাজ্যের যারা গুণী জ্ঞানী ওঝা আছে তাদেরকে সকলেই খবর দিবেন যারা সর্ববিদ্যায় পারদর্শী রয়েছে, যেন সপ্ত দিবস আমার এই প্রাসাদের মধ্যেই তারা থাকে। তাই হবে মহারাজ। আপনি এখন বিশ্রাম করবেন চলুন মহারাজ, আপনি এখন বিশ্রাম করবেন চলুন। আজ দক্ষনাগ পরীক্ষিত রাজাকে দংশন করার জন্য আগমন করছে। ব্রহ্মসাপ পালন করার জন্য আমাকে পরীক্ষিত রাজাকে 7 দিনের মধ্যে দংশন করতে হবে। কিন্তু এইভাবে আমি রাজসভায় গেলে আমাকে সকলেই মেরে ফেলবে। আমি কিভাবে রাজপ্রাসাদে যাব, কিভাবে পরীক্ষিত রাজাকে দংশন করব? না 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 না, আমার রূপ পরিবর্তন করতে হবে। আমি ছদ্মবেশ রূপ ধারণ করে যাব রাজসভায়। সঙ্গে সঙ্গে দক্ষনাগ আজ রূপ পরিবর্তন করছে। এই ব্রাহ্মণের বেঁচে গেলে হয়তো আমাকে আর কেউ চিনতে পারবে না। আমি যে কোনো উপায়ে মহারাজের কাছে যাব, আমাকে তাকে দংশন করে ফিরে আসতে হবে। কিছুক্ষণ আগে আমি এই বৃক্ষতলায় বিশ্রাম নিই, তারপরে আমি যাব রাজসভায়। এদিকে সমস্ত গুণী জ্ঞানী ওঝারা পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে বাঁচাবার জন্য সকলে এই হস্তিনা রাজসভার দিকে আগমন করছে। আমরা ধরম তরির ছিলাম, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছিলাম। আমরা ধরম তরির ছিলাম, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছিলাম। আমরা ধরম তরির ছিলাম, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছিলাম। এরা হলো ওঝা ধরন্তরী এবং ওঝা কার্য। এরা সর্ববিদ্যায় পারদর্শী, সর্বমন্ত্রে পারদর্শী। তাই পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে বাঁচাবার জন্য এই গুণী ওঝারা সমস্তই হস্তিনা
মধ্যে নৃত্য অভিনয় করে দেখাবে দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত ও মানিক কৈবর্ত। আমি হলাম ধরণ করি আর এ হচ্ছে আমাদের যেতে হবে হস্তিনার রাজপ্রাসাদে। পরীক্ষিত রাজার নাকি সর্বদক্ষণ আছে, তাকে ভালো করতে হবে। যে না সবে দংশন করুন এক মন্ত্রে ও পরিশোধ আমাদের তো রাজবাড়িতে যেতে হবে। তাহলে আগে আমরা একটু এইখানে যা পরিশ্রম লাগলো না রে বাবা, বড় পরিশ্রম তো লাগছে, একটু নেশা করে তারপরে আমরা যাবো রাজসভায়। আগে নেশাটা করি, তারপরে আমরা যাবো রাজসভায়। যদি মহারাজকে সর্বে দংশন করে তাহলে আমরা যদি যেতে পারি তাহলে কোনো দিন জানে যে কোনো উপায়ে আমরা মহারাজকে ভালো করব, মহারাজকে ব্রহ্মসাপ থেকে আমরা বাঁচিয়ে আনবো। তবে দেখছো আমরা যে রাজসভায় যাবো, তবু বলছি শোন, শুনেলে শুনেলে বলছি যদি সাপে কামড়ায় মন্ত্র দিয়ে তো সব খেয়াল আছে না, আছে না? তবে দেখ দেখ আমি বলছি শোন, আরে ওর তোলা দরতলা বা ষষ্ঠী মাইল খেলা দুই ভাই আমি বহিন গুণ শিখেছি গেছিলি, তুই শিখেছি কাঁদাতে আমি শিখেছি বোঝাতে। তার তো হয় লর্ষিক পূর্ণ হয়, তার তো হয় বাটার হানিত হয়, তার তো হয় হরিণ চন্দ্রিত হয়। মায়াধারী দক্ষ সেই গুণে ওঝাদের দেখতে পায়, সঙ্গে সঙ্গে দক্ষ নাথ সেই তাদের পাশে যায়। এ বাবারা তোমরা কোথা যাবে? আমরা যাচ্ছি মোড়া বামুন, আমরা যাচ্ছি রাজসভায়। মহারাজ পরীক্ষিত রাজার নাকি অভিশাপ হয়েছে সর্বদক্ষ নবে, তাই মহারাজকে আমরা ভালো করতে যাচ্ছি। এ বাবারা তোমরা যে কত বড় ওঝা, কত বড় গুণী, আমিও তো যাচ্ছি মহারাজকে, সে আমার অনেক দিনের বন্ধু, বলি যাই একটু মহারাজের কাছে এত বড় যখন খবরটা শুনলি তাহলে বলি একটু দেখা করে আসি। বলি হে বাবারা তোমরা এত মন্ত্রধারী সর্ববিদ্যায় যদি পারদর্শী হও তাহলে ওই দেখো ওই বড় বৃক্ষটাকে আমার মন্ত্র শক্তি দিয়ে যদি আমি শেষ করে দিই তাহলে তোমরা তাকে আমার বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো হে গোড়া বাবু, নিশ্চয়ই পারবো। সঙ্গে সঙ্গে মায়াধারী দক্ষ তার বিশেষ পথে আর সেই বড় বৃক্ষকে শেষ করতে চলেছে। আমার মন্ত্র দিয়ে ওই অত বড় বৃক্ষটাকে আমি শেষ করে দিই। লাল দেখি তোমরা কত বড় ওঝা, কত বড় গুণী, আবার তোমাদের মন্ত্র শক্তির সাহায্যে ওই গাছ থেকে পুনরায় জীবিত করো।
ঠিক আছে ঠিক আছে হে বুড়া বাবা, তুমি ওঝা ধরন্তরীকে হয়তো এখনো জানো না। আমি এই রাজ্যের 1 নম্বর ওঝা আছি। ওঝা ধরন্তরী, ওঝা কাশ্যপ। আমাদের একমাত্র শক্তির সাহায্যে তোমার মৃত গাছকে আমরা পুনরায় জীবিত করবো। সঙ্গে সঙ্গে ওঝা কাশ্যপ এবং ওঝা ধরন্তরী তাদের মধ্য দিয়ে সেই গাছকে আবার বাঁচাতে চলেছে। ও গোপনে যে সত্য ভাবা সুন্দরী, অলোক বেরিয়ে সমুদ্রার মনে করেছিল চুরি। সমুদ্র তো বলছে চারিদিকে যাই, সম্মুখেতে অর্জনের দেখিবারে পাই। এই ধুলা পড়াই অন্য কিছু নয়, এই ধুলা পড়াই মৃত জীবের পুনরায় সত্যার হই। আরে কাটি কাটি চালনে কাটি কে কাটে, ওঝা ধরন্তরী কাটে, কে কাটে ওঝা কাশ্যপ কাটে, রসিক গরুর হয়। আবার আমরা বাঁচিলি, আমরা বাঁচালি। তুমি ভাবো না ওঝা ধরন্তরীর গুণবিদ্যাকে কেউ পারে না। আর এই জীবনে আমি যতদিন বেঁচে থাকবো পারবেও না। ওঝা কাশ্যপ, ওঝা কাশ্যপ, বলি এদিকে শোন, বলি এদিকে শোন, আমার কথাটা শুনিলে। বলি আমরা অনেক গ্রামে নগরে বস্তিতে ঘুরেছি, কিন্তু সারা এই বামন বুড়ানোর মতো এত বড় গুণী ওঝা আমাদের নজরে এখনো পর্যন্ত আসেনি। এই শালা কোথাকার বটে, কোন গাঁয়ের বটে, আগে আগে জানতে হবে। এই শালা বুড়াটাই হয়তো বিপদ করতে পারে। বলছি শোন, বলি হে বুড়া, বলি সত্যি করে বল তুমি কোথাকার বামন? সত্যি করে বলো তুমি কোথা থেকে এসেছো, তোমার কি নাম, কি গ্রাম? এ বাবারা, আমার না আছে কোনো গ্রাম, আর না আছে কোনো সঠিক নাম। আমি এই নগরে নগরে ভিক্ষা করে ঘুরে খাই। ঠিক আছে, এইদিকে শোন, এইদিকে শোন। ওই শালা বুড়া, এইদিকে শোন ভালো করে। ওই শালা বুড়া গল্প করতে করতে তার জীবটা কাটা দেখা গেল। নিশ্চয়ই কোনো মায়াধারী বুড়া হতে পারে। বলি এই বাবু, সত্যি করে বল তুই ভাগ্য তপস্বী, তোর আসল পরিচয়। তুই ওঝা ধরন্তরীর যোগকে ফাঁকি দিতে পারিস না। দেখ তোর এখন আসল রূপ আমি বার করছি। রূপে তুই রাজাকে দংশন করতে যাবি, আর তোকে রাজসভায় যেতে হবে না। এইখানে তোকে ঠোলা বড় দিয়ে আমরা বন্দি করে রেখে দিলাম। কোনো আমি তো না, ব্রহ্মসাপ যদি আমি পালন না করি সমস্ত নাগকুল বিনাশ হয়ে যাবে। আমাকে পরীক্ষিত রাজাকে দংশন করতেই হবে। তার বিনিময়ে তোমরা যা চাইবে, আমার কাজে সাহায্য করলে আমি তোমাদের সাহায্য দেব। না 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 না, ওঝা ধরন্তরী এ জীবনে কোনোদিন নেব খারাপি করে না, আর এ জীবনে করবেও না। শোনো না, তোমার ছেলেকে আমরা বুঝে ফেলেছি, তোমাকে এইখানে আমরা বন্দি করে রেখে দেব। শোনো, পরীক্ষিত রাজাকে বাঁচালে তোমরা 1 রাজার ধন পাবে, আর আমার কাজে সাহায্য করলে আমি তোমাদের 7 রাজার ধন দেব। ঠিকই বলেছে ওঝা ধরন্তরী, উনি নাকি ঠিকই বলেছে। আমাদের যদি 7 রাজার ধন দেয়, তাহলে আর আমাদের ঘরের মেয়ে ছেলের বাচ্চা বুড়ার কোনো চিন্তা থাকবে না। দুবেলা দুবেঠো কোনো ভোগে মরবে না, আর আমাদের এই দেশে দেশে ঘুরতেও হবে না।
তোমার কথাই আমরা মানব। পরীক্ষিত রাজা মরুক আর বাঁচুক আমাদের দেখা নাই। আগে নিজে বললে বাপের নাম, তবে দেখো না আগে তোমার মাথার মণি দিয়ে আমাদের দিতে হবে, তাহলে না হয় তোমার কথা আমরা মানতে পারি। শোনো, আমার কথা মতো চললে আমার মাথার মণি দিয়ে তোমাদের দেব। আমি এক বদরিকা ফলে আশ্রয় নিব, সেই বদরিকা ফল নিয়ে যাবে তোমরা রাজসভায়। মহারাজকে বলবে, মহারাজ এই ফল খেলে সর্বে দংশন করলে বিষ লাগে না। যেই পরীক্ষিত রাজা সেই বদরিকা ফল খেতে যাবে, আমি আমার বিরাজ আকার ধারণ করে মহারাজকে দংশন করে ছুটে বাড়ি আসবো। বলো, এই কর্তব্য তোমরা পালন করবে? নিশ্চয় করবো না। আগে আমাদের মাথার মণিটি তোমার দাও, তারপরে তুমি আমাদের ঝুলিতে এসে অবস্থান করো। তবে এই নাও, আমি তোমাদের আমার মাথার মণি দিলাম। চলো, আমাকে তোমরা রাজবাড়িতে নিয়ে চলো। আমরা ধরো করে দেখতে দেখতে 6 দিন 6 রাত অতিক্রান্ত হয়ে যায়। পরীক্ষিত রাজার বর্মসাপ আর একদিন আর এক রাত বাকি আছে। আজ সমস্ত সেনাপতিগণ আজ রাজসভার দিকে মহারাজকে নিয়ে আসছে। মহারাজ, দেখতে দেখতে 6 দিন 6 রাত অতিক্রান্ত হয়ে গেল। আর ব্রহ্মসাপ বাকি রয়েছে একদিন আর এক রাত। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনাকে ব্রহ্মসাপ থেকে যে কোনো উপায়ে আমরা বাঁচিয়ে নিয়ে আসবো মহারাজ। এদিকে ওঝারা
আজ দক্ষিণাকে ঝুলিতে করে বদরি কাপড়ের মধ্যে দিয়ে রাজবাড়ির দিকে আগমন করছে। আমরা ধারণ করেছে পরে যেমন করতে পারি সাথে সাথে পরে যেমন করতে পারি সাথে সাথে আমরা ধারণ করেছে পরে যেমন করতে পারি সাথে সাথে আমরা ধারণ করেছে পরে যেমন করতে পারি মহারাজ পরীক্ষিত রাজার জয় হোক। মহারাজ আর আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা এই রাজ্যের নাম করা গুণী ওঠা, আমাদের এক মন্ত্রে যে কোনো স্বার্থে দংশন করলে আমরা ভারতে করে দিতে পারি মহারাজ। মহারাজ আপনার জন্য বহু পরিশ্রম করে আমরা এক বদরিকা ফল নিয়ে এসেছি মহারাজ। এই বদরিকা ফল খেলে স্বার্থে দংশন করলে বেশ লাগে না মহারাজ? ওই দেখি ও ঠাকুর, দেখি তোমাদের বদরিকা ফল দাও, এই নাও মহারাজ। আমরা বহু পরিশ্রম করে এই ফলটি নিয়ে এসেছি মহারাজ, এই ফলটি নাও মহারাজ। এই ফলটি খেলে সাথে কামড়ালে বিষ লাগে না, ওই দেখি দাও। আজ আমি এই বদরিকা ফল খাবো, এই বদরিকা ফল খেয়ে আজ আমি ব্রহ্মসাপ ব্যর্থ করবো, আমি ব্রহ্মসাপ ব্যর্থ করবো। একই আজ মহারাজকে দক্ষরাজ মায়া ধরে এসে দর্শন করে পালিয়ে গেল, আমরা কেউ কোন করতে পারলাম না মহারাজ। মহারাজ না, মহারাজ আমাদের ছেড়ে, মহারাজ আমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলিয়ে গেছে। ওরে ভাই সেনাপতি সকলে, আমাদের মহারানীকে এই বার্তা পৌঁছে দিতে হবে। মহারানী কি হয়েছে সেনাপতিগণ? মহারানী, মহারানী মহাবিপদ হয়ে গেছে মহারানী, আমরা মহারাজকে আর বাঁচাতে পারলাম না মহারানী। মায়া ধরে দক্ষরাজ বদরিকা ফলে আশ্রয় নিয়ে মহারাজকে দর্শন করে ছুটিয়ে পালিয়ে গেল মহারাজ। হতে পারে না, হতে পারে না, হতে পারে না মহারাজ। একবার আমায় রাজি রাজি বলে ডাকো মহারাজ, একবার আমায় রাজি রাজি বলে ডাকো। আশার প্রদীপ ভেঙে আপনি একটু আগে আমার কাছে খাবার খেয়ে এই মাত্র এলেন, একই সর্বনাশ হলো মহারাজ, একই সর্বনাশ হলো হে বিধাতা। আমার মতো হতভাগ্য নারী আর এই সংসারে আর একটু নেই। তোমার কি হলো বিধাতা? ধীরে ওরে বিধি অসময়ে ও কারণে বিধবা যাবে
কারণে ও সময় আর কেঁদে বেঁধে লাভ হবে না রানীবা। মহারাজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে রানীবা। মহারাজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওরে ভাই সেনাপতি সকলে আর বিলম্ব না করে চলো আমরা মহারাজের নীতি নিয়ম অনুযায়ী আমরা শেষ কৃত্য সম্পন্ন করতে হবে। শেষ কৃত্য সম্পন্ন করতে হবে। মহাভারত পুরাণের প্রমাণ অনুযায়ী ব্রহ্মচাপ ব্যর্থ হলো না, পরীক্ষিত রাজার দক্ষক দংশনে মৃত্যু হলো। তারপরে হস্তিনার রাজা হই তার পুত্র জন্মেঞ্জয়। জন্মেঞ্জয় হস্তিনার রাজা হওয়ার পরে সে সংকল্প করে সিদ্ধান্ত করে আমার পিতার হত্যার প্রতিশোধ নেব, আমি নাগকুলকে বিনাশ করে দেব। তাই সর্পযজ্ঞ করার জন্য, সর্পকুলকে বিনাশ করার জন্য জন্মেঞ্জয় রাজা সমস্ত মুনি ঋষিদের সঙ্গে নিয়ে সর্পযজ্ঞ করার জন্য আগমন করছে। আমার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি মনে স্থির করেছি হস্তিনা নগরী সর্পযজ্ঞ করব। আমি সমস্ত সর্পগণকে বিনাশ করে দেব। তাই আর বিলম্ব না করে আপনারা রীতি নিয়ম অনুযায়ী সর্পযজ্ঞ শুরু করুন। তাই জন্মেঞ্জয় রাজার আদেশে আজ সমস্ত মুনি ঋষি সঙ্গে নিয়ে আজ রাজা জন্মেঞ্জয় সর্পযজ্ঞ শুরু করলেন। ওম নমো স্বাহা, ওম নমো স্বাহা, ওম নমো স্বাহা। আজ রাজা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের ত্রাসে এদিকে সমস্ত নাগরা আজ এই যজ্ঞ কুণ্ডলের দিকে আজ আগমন করছে।
ভাই নমো নমঃ ওম নমো ভদ্র ওম ভাই নমো মহারাজ, আমি ঋষিক আসছে আপনার কাছে কিছু জানতার জন্য আমি এসেছি মহারাজ। কোনো ঋষিগণ, আপনি যে দান চাইবে আমি তাই দেব। আমাকে এই সর্বযজ্ঞ আগে শেষ করতে দাও, তাহলে আমি ফিরিয়ে যাচ্ছি মহারাজ, তাহলে আমি ফিরিয়ে যাচ্ছি। দাঁড়াও ঋষিগণ, দাঁড়াও। নিত্য হস্তে তুমি ফিরে গেলে হয়তো আমার যোগ্য সংকল্প সিদ্ধ বার্তা হবে না। তাই তুমি বলো, তুমি যা যা চাইবে, যা যা চাইবে আমি সেই জানেই দেব। শোনো মহারাজ, আমি তো দান চাইতে এসেছি দক্ষক নাগকে। না, ওই দক্ষক নাগ আমার পিতাকে হত্যা করেছে। তাই এই দক্ষক নাগের জন্য আমি সর্বযজ্ঞ করছি। আমার যজ্ঞ আমি বন্ধ করবো না, দক্ষক নাগকে আমি দান দিতে পারবো না। তাহলে আমি মহারাজ, আমি ফিরে যাচ্ছি। শোনো শোনো মহারাজ, ঋষি আস্তিক আপনাকে ফিরে বলেছে ওই তো দক্ষক নাগ আপনার পিতাকে দংশন করেছে। অপরাধী হবে দক্ষক নাগ, তার জন্য সমস্ত সর্বকুল বিনাশ হবে। এটি হতে পারি না মহারাজ। এই রাজ্যের রাজা স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন। এই রাজ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি ছিলেন। আপনার এই জন্য আপনি বন্ধ করুন মহারাজ। আজ সমস্ত ঋষি মুনিদের কথায় আজ মহারাজ জন্মেন্দ্রই বলতে পারলেন আমি ভুল করছি। তাই বলছেন, হে ঋষি আসছি, আজ আমি তোমার কথা মেনে আমি আমার সর্বযজ্ঞ আমি এখানেই সমাপন করছি। আমি আমার সর্বযজ্ঞ এখানেই সমাপন করছি। আমি এখানেই আমার সর্বযজ্ঞ সমাপন করছি। ঋষি আস্তিক বলছেন, মহারাজ জন্মেন্দ্রই যুগে যুগে ইতিহাসে সন্ন্যাস করে আপনার নামে অভিহিত থাকবে। ঋষি আস্তিকের অনুরোধে জন্মেন্দ্রই রাজা সর্বযজ্ঞ করেছিলেন সমাপন। কোথায় মাগো পাতাল কুমারী, কোথায় মা জননী, মা পদ্মাবতীর শহরে আমাদের যেতে হবে তপস্যায় মা। আমি তোমার আদেশ আমি পালন করেছি মা। মহারাজ জন্মেন্দ্রই আপনার কথা মতো সর্বযজ্ঞ বন্ধ করেছি মা। এসো মাগো জগৎ জননী, আজ তোমায় আরাধনা করে আমাদের যে তপস্যায় যেতে হবে মা। এই বছরও আসছি, তুমি সময় মতো আমার আদেশ না পালন করলে হয়তো নাগকুল বিনাশ হয়ে যেত। আমাকে মর্তদামে কেউ দেবী বলে মান্যতা দিত না। ওঠো ওঠো আমার সকলেই নাগকুল, আর তোমাদের কোনো ভয় নেই। তোমাদের দাদা ঋষি আস্তিক তোমাদের আবার বাঁচিয়ে তুলেছে। আজ মাতৃ আরাধনা করে আমাদের যে তপস্যায় যেতে হবে মা। আজ সমস্ত নাগগুণ আনন্দ হলো। আজ সকল নাগগুণ বলছে, বলো ঋষি আসতে নাগকুল আজ তোমাকে বর দিতে চলেছে। তুমি কি বর পেলে সন্তুষ্ট হবে? শোনো নাগকুল, আমার কোন বরের প্রয়োজন নেই। সে মা জগৎ জননী মা পদ্মাবতী, তোমার যদি নাগকুল আমাকে বর দিতে চাইছে তাহলে আমার কাছে শপথ করুন, যেন যদি কেউ মানব জাতি রাত্রের অন্ধকারে আস্তিক মনের নাম করে পথে বার হয়, তাহলে যেন মা তোমার কোন নাগ নাগিনী তাকে যেন ধ্বংসন না করে। আজ আমরা সমস্ত নাগকুল কথা দিচ্ছি, যদি আস্তিক মনের নাম কোনো কেউ করে পথে বার হয়, আমরা কাউকে দংশন করব না, কাউকে দংশন করব না। এসো মা পদ্মাবতী, আজ তোমার আরাধনা করে আমরা যাব তপস্যায় মা। মাকে পুজব পুজব শতদলে লাল জবা
বলে দেব চরণ কমল তলে মাকে পুজব পুজব অপদলে লাল জবা বলে দেব চরণ কমল তলে মাকে পুজব। ও কৃষ্ণমণি মাতা ভগবতী মা সুখী নমস্কার মণি মন্ত্রী মা মনসার দেবী নমো নমো। মাকে পুজব পুজব অপদলে লাল জবা বলে দেব চরণ কমল তলে মাকে পুজব। জরোৎকার মন্ত্রী মনসা দেবী আমার মাগো, আর তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয়ের কারণ নেই। তোমরা নিজ নিজ আলোয় করে গমন। তোমাদের দাদার এসে আসছি তোমাদের সর্বযজ্ঞ থেকে সকলকে বাঁচিয়ে তুলেছে। জয় মা মনসা জয় বিশ্বহরি বন্দনা করি ভগবান মনসা জয় জয় মা মনসা হরি বন্দনা করি ভগবান মনসা জয় জয় মা মনসা। তারপরে বন্দনা করি আমার জয় জয় মা মনসা জয় বিশ্বহরি বন্দনা করি ভগবান মনসা।